তো গত ক্লাসে আমরা ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের আজকের ক্লাসে আমরা ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সের পরের অংশ বা দ্বিতীয় অংশটা দেখব। তো আমরা গত ক্লাসে যা দেখেছিলাম আপনাদেরকে হালকা করে একটু মনে করায় দিই। হ্যাঁ, আপনাদেরকে একটু হালকা করে মনে করায় দিই। দেখেন, আমরা একদম গত ক্লাসে শুরুতেই বলেছিলাম যে অর্থ অনুযায়ী যদি সেন্টেন্সগুলোকে ভাগ করেন তাহলে ট্র্যাডিশনাল গ্রামার বলতেছে সেন্টেন্সগুলো হচ্ছে 5 প্রকার। তবে মডার্ন ইংলিশে আবার এই 5 প্রকারকে 4 প্রকার বলা হচ্ছে। অপটেটিভ এবং অ্যাসার্টিভটাকে ডিক্লারেটিভ সেন্টেন্স নামে কনভার্ট করে দেওয়া হচ্ছে 4 প্রকার। এরপর আমরা বলেছিলাম এই যে 5 প্রকারের সেন্টেন্স, হ্যাঁ, এই 5 প্রকারের প্রত্যেকটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লামেটরি প্রত্যেকটাকে আবার দুটো করে ভাগ করা হয়। অর্থাৎ সেটা অ্যাসার্টিভ বলেন, ইন্টারোগেটিভ বলেন, ইম্পারেটিভ বলেন, এই 5 প্রকারের প্রত্যেকটা সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তারপর আমরা দেখেছিলাম যে গঠন অনুসারে আপনি যদি সেন্টেন্সগুলোকে ভাগ করেন তাহলে সেন্টেন্স হচ্ছে 4 প্রকার। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। 4 নাম্বার যেটা, এটার নাম হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স। সাধারণত আপনারা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেখেন বা শেখেন বা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করেন তখন আপনাকে আমাকে এই 3টা পরিবর্তন করতে দেয়, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। তবে আপনি যখন প্র্যাকটিক্যাল লাইফে, সেটা আপনি বিসিএস বলেন অথবা এনটিআরসিএ বলেন, আইএলস বলেন, এই যে আমরা যে প্যাসেজগুলো দেখতে পাই এই প্যাসেজগুলোতে দেখবেন, রিটেনের ক্ষেত্রে আর কি, হ্যাঁ, এই প্যাসেজগুলোতে দেখবেন অসংখ্য অসংখ্য এই কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স থাকে। আমরা অনেকে এগুলো আসলে নির্ণয় করতেই পারি না, আমরা জানিই না, আমরা আসলে টেনশনে পড়ে যাই। হ্যাঁ, আচ্ছা, মারুফ ভাই বলতেছে রাজশাহী আসলে সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ ভাই, এটা ঠিক, রাজশাহী গেলে আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানে খুব সুপার একটা জায়গা। এরপর আমরা দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, এরপরে আমরা কি সাইন দিব এই বিষয় নিয়ে, গঠন নিয়ে কথা বলেছিলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই যে 3 রকমের গঠন দেখেছিলাম আমরা। তারপর আমরা এটা নিয়েও কথা বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে টোটাল যদি ভাগ করেন 4 ভাগে ভাগ করা যায়, তবে স্বয়ংসম্পূর্ণভাবে ভাগ করলে আমরা 2 ভাগে ভাগ করতে পারি আর কি। তারপরে আমরা দেখেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ইম্পারেটিভ দেখার পরে আমরা অপটেটিভ দেখেছিলাম, মনে আছে না? তারপরে আমরা এর পাশাপাশি এক্সক্লামেটরি সেন্টেন্সটাও দেখেছিলাম। এই যে আমরা, স্যার আপনি কি সুস্থ? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ, মানে 100% সুস্থ না হলেও আল্লাহ অনেকটা সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, তাহলে দেখেন এক্সক্লামেটরি সেন্টেন্স পর্যন্ত দেখার পরে আমরা বলেছিলাম যে এই যে আমরা 5 রকমের সেন্টেন্স দেখলাম, এই 5 রকম সেন্টেন্সের প্রথম যে 3টা সেন্টেন্স, হ্যাঁ, এগুলো আপনাদের সাথে আমাদের আলোচনা হয়ে গেছে। সেটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। ওকে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এই যে 3 ক্যাটাগরির সেন্টেন্সের সাথে আমরা চাইলে, এই 3টা সেন্টেন্সের সাথে চাইলে আমরা পরের অংশে অ্যাসার্টিভ 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 যোগ করতে পারি। এটার নামই হচ্ছে ইমবেডেড সেন্টেন্স। মনে আছে কি? সুইটি জিজ্ঞেস করতেছেন, স্যার বিসিএস এর এসে রাইটিং কোন বই থেকে পড়লে কমন পাওয়া যাবে? আপনি এটা যে কোনো বই থেকে পড়তে পারেন, বেটার হবে আপনি কোনো বই থেকে না পড়ে, বই থেকে আপনি ধারণা নেন, নিয়ে নিজে থেকে বানায় লেখেন, এটা হবে বেস্ট আর কি। হ্যাঁ, আপনার জন্য বেস্ট হবে, সবার জন্য বেস্ট হবে ইনশাল্লাহ। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আপনাদের মনে আছে। আমরা এই বিষয়গুলো সম্পর্কে বলেছিলাম, কিন্তু আমরা ওইখানে এটাও বলেছিলাম যে বাংলাদেশি বিভিন্ন বই যেই কাজটা করে এটাকে ইমবেডেড কোয়েশ্চেন বলে। আমরা এটাকে ইমবেডেড কোয়েশ্চেন বলবো না, আমরা বলবো এটা ইমবেডেড সেন্টেন্স। আচ্ছা, তারপরে আমরা বেশ কিছু এক্সাম্পল দেখেছিলাম আপনাদের সাথে। আচ্ছা, এইবার চলে আসি আমরা। দেখেন, আমরা যে গঠন অনুযায়ী সেন্টেন্সগুলোকে বলি, আমরা গঠন অনুসারে বলেছিলাম সেন্টেন্স হচ্ছে গিয়ে 4 প্রকার, যদিও 3 রকমের পড়ে আসছি আমরা, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। আমরা আজকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো তো দেখবই, সাইড বাই সাইড আমরা কম্পাউন্ড কমপ্লেক্সটাও একটু দেখে নেব ইনশাল্লাহ। ওকে, তার আগে আসেন আমরা কিছু বেসিক কথা বলে নেই। আশা করি আপনারা সবাই ফাইনাইট ভার্ব চেনেন। আমরা একবারে সহজ ভাষায় যদি বলি, হ্যাঁ, আমরা এভাবে বলতে পারি, সহজ ভাষায় যে ভার্ব দেখে অথবা যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ যেই ভার্বটা দিয়ে আপনি টেন্স চিনতে পারবেন বা যেই ভার্ব দেখে আপনি টেন্স শনাক্ত করতে পারবেন সেটাই হচ্ছে গিয়ে ফাইনাইট ভার্ব। এটাকে আরেকভাবে সংজ্ঞা দেওয়া যায়, হ্যাঁ, চমৎকার আরেকভাবে আমরা বলতে পারি যে বা, সেটা হলো পার্সন ও
টেন্স পরিবর্তনের সাথে সাথে, পার্সন ও টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের রূপের পরিবর্তন হয়, তাকে ফাইনাইট ভার্ব বলে। এইটাকে আপনি উল্টে দেন, হ্যাঁ এটাকে আপনি জাস্ট উল্টায় দেন, তাহলে আপনি ইনশাল্লাহ নন ফাইনাইট ভার্বটা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে এইটা বোঝানোর জন্য দুটো বেসিক আইডিয়া দিচ্ছি আগে, হ্যাঁ, তারপর বিষয়টা ব্যাখ্যা করি। আপনাদেরকে এই গ্রুপে আমি জিরান্ড এবং পার্টিসিপেল নিয়ে একটা ভিডিও শেয়ার দিয়েছিলাম, আপনারা কেউ দেখেছেন কিনা জানি না। আব্দুল্লাহ মামুন ভাই বলতেছেন যে ভাই আপনার সিক্রেট গ্রুপে অ্যাড হতে পাইনি। বলেন কি ভাই, এটাই তো আমার সিক্রেট গ্রুপ, আর কোন গ্রুপে অ্যাড হইতে পারেন নাই ভাই? নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন নাই আব্দুল্লাহ মামুন ভাই? আচ্ছা এবার একটু দেখেন, আমরা এই পাশে লিখতেছি ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি বাবা? টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলা হয়। আর আমরা এই পাশটাতে লিখতেছি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কি ভাই? ভার্বের বেস ফর্মের সাথে যখন আইএনজি যোগ করা হয় এবং সেই আইএনজি যুক্ত ভার্বটা যদি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে তখন তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আচ্ছা একটু খেয়াল করি, আমরা এইভাবে বলতে পারি। আমি এখানে সাধারণত এই জন্যই লিখতেছি কারণ অনেকে আবার দেখবেন এই স্ক্রিনশট দেখায় বলবে কি দেখছো এই স্যার যা কয় সবসময় মেলে না। ভাই আমি সাধারণত লিখলাম ভাই, এই ক্লাসগুলো পরবর্তীতে কিভাবে দেখতে পাবো সেটা বলছি। আল্লাহ মামুন ভাই, এই ক্লাসগুলো এই গ্রুপেই থাকবে। এই ক্লাসগুলো আপনাদের যেদিন ক্লাস শেষ হয়ে যাবে তখন থেকে 1 বছর এই গ্রুপেই পাবেন, যদি ফেসবুক কর্তৃপক্ষ নিজে থেকে ডিলিট করে না দেয়। যদি ফেসবুক নিজে থেকে ডিলিট করে দেয় তাহলে আর ক্লাস পাবেন না। আল্লাহ আমারে সুস্থ রাখলে, আমি যদি মানে স্বাভাবিক থাকি, যদি পাগল না হয়ে যায়, মাথায় যদি কোনো সমস্যা না হয়, তাহলে ইনশাল্লাহ আপনাদের এই ক্লাস আমি ডিলিট করব না বাবা। হ্যাঁ, এই ক্লাসগুলো আপনার কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও এই গ্রুপেই থাকবে। আচ্ছা দেখেন, আমি এখানে যেটা লিখলাম আর কি, সাধারণত যেই ঘটনাটা ঘটে, যেই ভার্বের সামনে টু থাকবে বাংলায় তার শেষে তে যুক্ত হবে। কখন হবে না এটা নিয়ে আমি আপনাদের অনুবাদের ক্লাসে ব্যাখ্যা করব। তাহলে দেখেন, যার সামনে টু থাকবে তার শেষে আমরা বাংলায় তে যোগ করব। যেমন আমি যদি বলি টু গো, আপনি বলবেন যে ভাই যে তে, এই যে দেখেন যার সামনে টু আছে তার শেষে তে হয়ে গেছে। আমি যদি বলি টু সি, আপনি বলবেন যে ভাই দেখতে, এই যে দেখেন যার সামনে টু আছে তার সাথে তে হয়ে গেছে। আমি যদি বলি টু নো, আপনি বাংলা বলবেন জানতে। তার মানে যার সামনে টু থাকে তার শেষে তে যুক্ত হয়। আব্দুল আজিজ ভাই বলতেছেন আই মিটিং, এখানে V3, তাহলে কি এম প্লাস ইটিং যুক্ত হয়ে ফাইনাইট ভার্ব হয়েছে নাকি শুধু এম? আর মারাত্মক প্রশ্ন করছেন। ঠিক আছে, আমি যদি বলি আই অ্যাম ইটিং, মারাত্মক একটা কোয়েশ্চেন করছেন। আমি আপনাদেরকে যেই ক্লাসটা দিয়েছি, ধরেন আমি লিখলাম আই এম ইটিং নুডলস। আমি আপনাদেরকে ক্লাসের একটা লিঙ্ক দিয়েছিলাম গ্রুপে, সম্ভবত আপনারা দেখেন নাই। আব্দুল আজিজ ভাই সম্ভবত এটা দেখেন নাই। অ্যাসার্টিভ কয় প্রকার? অ্যাফার্মেটিভ, নেগেটিভ বুঝলাম। ইমফ্যাটিক কিভাবে হয়? মোজাম্মেল হক ভাই আমার নক দিন। ইমফ্যাটিক প্রোনাউন এবং ইমফ্যাটিক সেন্টেন্স আমি ব্যাখ্যা করছি, এই গ্রুপে প্রয়োজনে ভিডিওটা আপলোড করে দেবো। আচ্ছা, ইমফ্যাটিক মানে জোর দেওয়া, নর্মাল কথা না বলে একটু জোর দেওয়া আর কি বোঝায়। হ্যাঁ, স্বাভাবিক বাক্যের চাইতে একটু জোর দেয়া, প্রেসার দেয়া, ইমফ্যাটিক। এটা প্রোনাউনের ক্লাসে আমি ব্যাখ্যা করেছিলাম। বাবুল ভাই আপনার শরীরের কি অবস্থা? ভাই আমি আজকে একটু অসুস্থতা নিয়ে ক্লাস করাইতেছি। লিঙ্কটা আবার দিয়েন। লিঙ্কটা আর দিতে লাগবে না, আপনি ওই যে গ্রুপে গিয়ে একটু সার্চ দিলেই পেয়ে যাবেন। দেখেন এক ভাই একটা মারাত্মক প্রশ্ন করছে, আপনারা ওনাকে একটা থ্যাংক ইউ দিয়েন। যে উনি বলতেছে যে স্যার আই অ্যাম ইটিং, এই ইটিংটারে, হ্যাঁ দেখেন উনি বলতেছে যে এখানে এম প্লাস ইটিং আছে, তাহলে এটা তো আইএনজি যুক্ত ভার্ব, এটাকে আমরা ফাইনাইট বলবো নাকি নন ফাইনাইট বলবো? সুন্দর একটা কথা বলছেন।
দেখেন যদি আন্ডারলাইনটা পুরোটার নিচে থাকে তাহলে অ্যাম এবং ইটিং পুরাটাই ফাইনাইট ভার্ব। ঠিক আছে আব্দুল আজিজ ভাই, দেখেন আই অ্যাম ইটিং নুডলস, আমি নুডলস খাচ্ছি। দেখেন যদি অ্যাম ইটিং পুরোটার নিচে আন্ডারলাইন থাকে তাহলে আপনি বুঝবেন পুরোটাই হলো ফাইনাইট ভার্ব। কিন্তু যদি এটা এইভাবে থাকে এম এর নিচে আর ইটিং এর নিচে, এক্ষেত্রে আপনি অ্যামটাকে বলবেন ফাইনাইট ভার্ব আর ইটিংটাকে বলবেন নন ফাইনাইট ভার্ব। ওকে, ধন্যবাদ। দেখছেন আব্দুল আজিজ ভাই মারাত্মক একটা প্রশ্ন করছে। সিমিলারলি দেখেন আমি যদি এখানে বলি আই ওয়াজ ইটিং নুডলস অর আই ওয়াজ ইটিং রাইস, তাহলে দেখেন যদি পুরাটার নিচে আন্ডারলাইন থাকে, যদি পুরাটার নিচে আন্ডারলাইন থাকে যে ওয়াজ ইটিং, তাহলে আপনি বলবেন পুরোটাই হলো ফাইনাইট ভার্ব, কারণ এটা দেখে প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনতেছি। কিন্তু পুরোটার নিচে আন্ডারলাইন না থাইকা যদি আলাদা আলাদাভাবে ওয়াজের নিচে আর ইটিং এর নিচে আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে ওয়াজটাকে আপনি বলবেন ফাইনাইট ভার্ব আর ইটিংটাকে বলবেন নন ফাইনাইট ভার্ব। ওকে, আচ্ছা ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করছিলেন, জাযাকাল্লাহ। আচ্ছা তাহলে আমরা যে জিনিসটা বললাম, যদি কোনো ভার্বের সামনে টু থাকে আমরা বাংলায় তার সাথে তে যোগ করবো, যে যেতে, খেতে, পড়তে, লিখতে, দেখতে। হ্যাঁ, অন্যদিকে দেখেন সাধারণত, আমি এই জন্য সাধারণত লিখতেছি, এটা শতভাগ না, সাধারণত এটা ঘটে আর কি। হ্যাঁ, যেই ভার্বটার সাথে সাধারণত আইএনজি যোগ হয়, বাংলায় তার শেষে একটা ইয়া যোগ হয়, অথবা একটা এ যোগ হয়, অথবা এই যে এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে একার যুক্ত হয়। ঠিক আছে, আমি উদাহরণ দিচ্ছি, যেমন দেখেন আমি যদি লিখি গোয়িং, তাহলে এটা হবে গিয়া বা গিয়ে। এই যে দেখেন গিয়া, ইয়া যুক্ত হচ্ছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা তারপরে দেখেন আপনি যদি বলেন সিইং, সি এর সাথে দেখেন অনেকে বোকা আছে ভাই, জম্মের বোকা, এরা বলে কি স্যার সি এর সাথে কখনো আইএনজি যোগ হয় না। মাথায় রাখবেন দুনিয়ায় এমন কোনো ভার্ব নাই যার সাথে আইএনজি যোগ হয় না। আবারও বলি, দুনিয়াতে এমন কোনো ভার্ব নাই যার সাথে আইএনজি যোগ হয় না। সব ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কথাটা আসলে অনেকে এইভাবে বলতে পারে না, তাই ঝামেলা আর কি। সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব হলে কিছু কিছু ক্ষেত্রে সি এর সাথে আইএনজি যোগ হয় না। বাট আপনি যদি বলেন আই এম সিইং এ বার্ড, এটা শতভাগ কারেক্ট বাক্য, যদিও ট্র্যাডিশনাল ইংলিশ বলতেছে সিইংটার সাথে, মানে সি এর সাথে কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যোগ করা যায় না। ঠিক আছে, আপনারা যদি চান আমি আপনাদেরকে একবারে মনে করেন নেটিভ স্পিকারদের বই থেকে আমি দেখাবো, আপনাদেরকে দেখতে পাবেন। হ্যাঁ, বাট আমাদেরকে ছোটবেলা থেকে পড়ানো হয়েছে সি এর সাথে আইএনজি যোগ হয় না। সিম্পল বিষয়টা মাথায় রাখেন, নন ফাইনাইট ভার্ব হলে সব ভার্বের সাথে আইএনজি যোগ হয়, ইভেন ওয়ান্টের সাথে ওয়ান্টিং হতে পারে। হ্যাঁ, সব ভার্বের সাথে আইএনজি যোগ হয়। ফাইনাইট হলে কিছু ভার্ব আছে যাদের সাথে আমরা আইএনজি যোগ করি না। ওকে, আচ্ছা তাহলে সিইং, তাহলে দেখেন তো দেখ যোগ ইয়া, আপনি কি বলবেন দেখিয়া, অথবা দেখ যোগ এ, এই যে দেখেন চলে আসছে দেখে। সিমিলারলি আপনি যদি বলেন নোয়িং, তাহলে আপনি কি বলবেন জানিয়া, দেখেন ইয়া যুক্ত হয়ে গেছে, অথবা জেনে, এই যে দেখেন একার চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম যে ফাইনাইট ভার্ব কাকে বলে, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটা হচ্ছে ফাইনাইট, আর যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না সেটা হচ্ছে নন ফাইনাইট। তাহলে আসেন আমরা এবার এই যে সংজ্ঞাটা দেখেছি, আমি আপনাদের সুবিধার জন্য এইখানে এক্সাম্পল দিচ্ছি, কারণ এগুলো আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গিয়ে বারবার কাজে লাগবে। তাহলে আমরা এখানে এক্সাম্পলস দিচ্ছি। যেমন ধরে নেন আপনি বললেন, এক নাম্বার বাক্য আমি লিখতেছি যে আমি তাকে পড়তে ডাকি। আমি আবার একটা বাক্য লিখতেছি যে আমি তাকে পড়তে ডেকেছিলাম।
আরেকটা বাক্য লিখতেছি আমি, যে আমি তাকে পড়তে ডাকবো। আচ্ছা, তাহলে আমরা তিনটা বাক্য পাচ্ছি। একটা হচ্ছে আমি তাকে পড়তে ডাকি। একজন বলতেছেন হেইট লাভ আইএনজি হয় না, 100% হয়। জাকিয়া হোসেন, হেইট লাভের সাথে আইএনজি যোগ হয় না, এইরকম কথাটা ঠিক না। আপনি এভাবে বলতে পারেন আই এম লাভিং ইউ, এটা বলা যাবে না, কিন্তু লাভিং মানে লাভের সাথে আইএনজি যোগ হবে না, এটা একদম ফালতু কথা। আপনি বলতে পারেন যে স্যার লাভ আর হেটের সাথে ফাইনাইট হলে আইএনজি যোগ হয় না, সেটা মানা যায়। কিন্তু আপনি যদি বলেন কখনোই আইএনজি যোগ হয় না, তাহলে বিপদ। আচ্ছা, চাইলে আমি আপনাকে একদম নেটিভ স্পিকারদের বই থেকে দেখাইতে পারবো। আপনি অক্সফোর্ড ক্যামব্রিজে সার্চ দেন, পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা বাবা, তাহলে আমি একটু আপনাদেরকে এক্সাম্পল লিখে দেই। এখন দেখেন, আমি যদি বলি আমি তাকে পড়তে ডাকি, আমি তাকে পড়তে ডেকেছিলাম, আমি তাকে পড়তে ডাকবো। আমি তাকে পড়তে ডাকি, ডাকার ইংরেজি কি? কল। দেখেন, আই কল হিম, আমি তাকে ডাকি। এবার আপনাদের মনে আছে না, যার শেষে তে থাকে তার সামনে টু হয়। আই কল হিম টু, পড়তে, পড়তে বলতে রিড না লিখে আমরা স্টাডি লিখতে পারি। আই কল হিম টু স্টাডি, আমি তাকে পড়তে ডাকি। এইবার আপনি যদি বলেন আমি তাকে পড়তে ডেকেছিলাম, তাহলে আমরা বলতে পারি আই কলড হিম। বোর্ডটা কেমন জানি করছে আজকে। আই কলড হিম টু স্টাডি। এইবার দেখেন, আপনি যদি বলেন আমি তাকে পড়তে ডাকবো, আমি এখনো ডাকি নাই, আমি ডাকবো, তাহলে আমরা বলবো আই উইল কল হিম, আমি তাকে ডাকবো। কেন ডাকবো? টু স্টাডি, পড়তে। এইবার আসেন আমরা এগুলো কোন টেন্স আমরা একটু শনাক্ত করার চেষ্টা করি। হ্যাঁ, আমরা বুঝতেছি প্রথমটা হলো গিয়ে প্রেজেন্ট টেন্স। আমরা বুঝতেছি যে প্রথমটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট টেন্স। এবার আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়টা হলো গিয়ে পাস্ট টেন্স। আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বারটা হলো গিয়ে ফিউচার টেন্স। আচ্ছা, এখন আপনি একটু মনোযোগ সহকারে দেখেন তো। আমরা বলেছিলাম যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। খেয়াল করেন কিন্তু, হ্যাঁ, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। তাহলে এই যে কল দেখে আপনি টেন্স চিনতেছেন, এটা প্রেজেন্ট টেন্স, তাই এটা একটা ফাইনাইট ভার্ব। কল্ড দেখে আপনি পাস্ট টেন্স চিনতেছেন, তাই এটা একটা ফাইনাইট ভার্ব। উইল কল, হ্যাঁ, এই যে দেখেন উইল কল, এটা দেখে আপনি বুঝতেছেন ফিউচার টেন্স, তাহলে এইটাও একটা ফাইনাইট ভার্ব। তার মানে যেই ভার্বগুলোকে দেখে টেন্স চেনা যাচ্ছে তাকে কি বলবেন আপনি? অবশ্যই ফাইনাইট ভার্ব বলবেন। আচ্ছা, তাহলে দেখেন এটা আমাদের বুঝতে অপেক্ষা থাকছে না। কল, কল্ড এবং উইল কল, এগুলো কি ফাইনাইট ভার্ব। ওকে, কিন্তু আমি যদি শুধু এতটুকু বলি টু স্টাডি, দেখেন আপনি জীবনও টেন্স চিনবেন না। আমি যদি বলি টু স্টাডি, জীবনেও টেন্স চেনা যাবে না। আমি যদি বলতাম টু স্টাডি, কখনোই টেন্স চেনা যাবে না। তার মানে কি দাঁড়াচ্ছে? যেই ভার্বটা দেখে টেন্স চেনা যাচ্ছে না, হ্যাঁ, সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আরেকটা কথা বলেছিলাম আমরা যে পারসন এবং টেন্স পরিবর্তনের সাথে সাথে যদি ভার্বের রূপের পরিবর্তন হয় সেটা ফাইনাইট। এবার আপনি একটু খেয়াল করেন তো, প্রেজেন্ট টেন্সে কি ছিল? কল। পাস্ট টেন্সে কি হয়ে গেছিল? কল্ড। ফিউচার টেন্সে কি হয়ে গেছে? উইল কল। তার মানে কি বাবা, টেন্স পরিবর্তনের সাথে সাথে ফাইনাইট ভার্বের রূপের পরিবর্তন হচ্ছে কিনা? হচ্ছে। কিন্তু আপনি যদি এই টু স্টাডিকে দেখেন টু স্টাডি, এই যে টু স্টাডি, এই যে টু স্টাডি, প্রেজেন্ট টেন্সেও টু স্টাডি, ফার্স্ট টেন্সেও টু স্টাডি, ফিউচার টেন্সেও টু স্টাডি। তার মানে যেটা নন ফাইনাইট ভার্ব, টেন্স পরিবর্তনের সাথে সাথে তার রূপের কোনো রূপ পরিবর্তন হচ্ছে না, তাই এইটার নামই হলো, তাই আমরা এটার নামকরণ করতেছি যে নন ফাইনাইট ভার্ব। এই যে দেখেন নন ফাইনাইট ভার্ব, অলসো নন ফাইনাইট ভার্ব। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি না? যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম, যেই ভার্ব দেখে টেন্স চিনবেন সেটা হচ্ছে ফাইনাইট, আর যে ভার্ব দেখে টেন্স চিনতে পারবেন না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব।
আবার দেখেন একসাথে যখন অনেকগুলো, যেমন শুধু উইলের নিচে আন্ডারলাইন থাকলে ফাইনাইট, কলের নিচে আন্ডারলাইন থাকলে আমরা নন ফাইনাইট বলতাম। ওকে, একসাথে আন্ডারলাইন করা আছে, সো এটা একটা ফাইনাইট ভার্ব। আমি আপনাদেরকে এবার দুটো বাক্য লিখে দিচ্ছি, আপনারা এই দুটো বাক্যের বাংলা বলতে পারেন কিনা দেখেন তো। ধরেন আমি একটা বাক্য লিখলাম এরকম যে হিয়ারিং দ্য নিউজ, নিউজটা শুনে, শি ফেইন্টেড, সে জ্ঞান হারালো। আরেকটা বাক্য লিখলাম হিয়ারিং দ্য নিউজ, শি উইল ফেইন্ট, সংবাদটা শুনে সে জ্ঞান হারাবে। তাহলে দেখেন আমরা কিন্তু একটু আগে বলে আসছি, হ্যাঁ দেখেন আমরা একটু আগে বলে আসছি, কি বলে আসছি বাবা? আমরা একটু আগে বলছিলাম যার সামনে টু থাকে তার শেষে তে হয়, যার সাথে আইনজি যোগ হয় সাধারণত তার সাথে ইয়া, এ কার এগুলো যুক্ত হয়। আমরা বলেছি না, দেখেন তো মনে পড়ে? তাইলে আপনি আশা করি বুঝতে পারছেন হিয়ারিং দ্য নিউজ বাংলা কি? সংবাদটি শুনে। এখন আমি যদি শুধু এতটুকু বলি সংবাদটা শুনে, জীবনেও আপনার পক্ষে টেন্স চেনা সম্ভব না। সংবাদটা শুনে কি সে কি হাসলো, নাকি যে সংবাদ বলতে আসছে তার কানের নিচে কষে দিল? কিচ্ছু বললাম না, আমরা শুধু বললাম সংবাদটা শুনে। জীবনে টেন্স চেনা যায় না। শুধু কল যদি নন ফাইনাইট ভার্ব হয় তাহলে কলকে নন ফাইনাইটের কোন প্রকারের মধ্যে ধরব? সাইদুর রহমান ভাই শুধু কল, আচ্ছা মারাত্মক একটা প্রশ্ন করছেন, ধন্যবাদ ধন্যবাদ। যদি শুধু কল থাকে এটাকে বেয়ার ইনফিনিটিভ ধরবেন সাইদুর রহমান ভাই। শুধু কল যদি থাকে, মারাত্মক প্রশ্ন করছে, এই তো সাব্বাস, বাপের বেটা আব্বাস। আপনি যদি বলেন আই উইল গো দেয়ার, এখন শুধু উইল থাকলে এটাকে আমরা কি বলছি? ফাইনাইট। এবার গো এর নিচে যদি শুধু আন্ডারলাইন করা থাকে তাহলে এটা কি? নন ফাইনাইট। এখন আপনি প্রশ্ন করতে পারেন নন ফাইনাইট ভার্ব তো আবার আমরা জানি তিন রকমের হয়, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। তাহলে কি আমরা জিরান্ড আর পার্টিসিপল বলতে পারছি না? সাইদুর রহমান মারাত্মক প্রশ্ন করছেন, তাহলে এটা কি বলবো? কি বলবেন? এটা বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ মানে টু সারা ভার্বের বেস ফর্ম থাকলে সেটাকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। আবু হারেস মিয়া ভাই লেখছে শ্যালের পাস্ট ফর্ম শুড, শুডের পাস্ট শুড হ্যাভ কিনা? এই যে একটা মারাত্মক একটা সমস্যা, শুডের পাস্ট শুড হ্যাভ এটা গ্যারান্টি দিয়ে বলা যাবে না, ঠিক আছে আবু হারেস মিয়া ভাই? দেখেন আমি যদি বলি আই শ্যাল গো, বাংলা কি? আমার যাওয়া উচিত। এই টপিকের ভিতরে আরেকটা টপিকের প্রশ্ন করলে এই একটা বিপদ আর কি, হ্যাঁ পুরোটা শেষ হয় না। আমি আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছি, আশা করি আমাদের সাইদুর রহমান ভাই উত্তর পেয়ে গেছেন। এটা একটা ইনফিনিটিভ, ইনফিনিটিভকে আবার আপনার এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে? বেয়ার ইনফিনিটিভ মানে কি? যে ইনফিনিটিভের সামনে টু থাকে না সেটার নাম বেয়ার ইনফিনিটিভ। ধন্যবাদ, চমৎকার একটা প্রশ্ন করছিলেন। আচ্ছা তাহলে এবার আসেন, ওই যে একজন জিজ্ঞেস করলেন, হারেস ভাই জিজ্ঞেস করলেন যে শ্যালের পাস্ট ফর্ম কি? শুড। জি, আপনি যদি বলেন আমার যাওয়া উচিত, এই যে আমার যাওয়া উচিত, আই শুড গো। আপনি যদি বলতে চান যে আমার যাওয়া উচিত ছিল, তাহলে এটা হচ্ছে কি আপনি প্রেজেন্টও বলতে পারেন, প্লাস এটার আপনি ফিউচারও বলতে পারেন। আমার যাওয়া উচিত, এইটা ভাই আনডাউটেডলি পাস্ট, ঠিক আছে? এখন আমি যদি বলি আই শুড হ্যাভ গন, দেখেন শুডকে পাস্ট বানানোর সিস্টেমটা হচ্ছে শুড লিখতে হয়, এরপরে হ্যাভ লিখতে হয়, তারপরে V3 লিখতে হয় ভাই, হ্যাঁ অন্যথায় পাস্ট হবে না, ঠিক আছে? অন্যথায় পাস্ট হবে না। বাদল কুমার ভাই একটা প্রশ্ন করছেন, আমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে আজকে টপিকের বাইরে চলে যেতে হচ্ছে। ক্লাস শেষে আমি কোশ্চেন করার সুযোগ দেব, তখন প্রশ্ন করেন, হ্যাঁ ক্লাস শেষে আমাকে প্রশ্ন করেন, আমি তখন উত্তর দিব শেষের দিকে, হ্যাঁ এই টপিকটা আমি শেষ করে নেই। এক ভাই প্রশ্ন করছে, তার উত্তর নেই। দেখেন এখন শুড হ্যাভ থাকলেই যে পাস্ট টেন্স হবে এরকম না। আমি যদি বলি যে আমার একটা গাড়ি থাকা উচিত, এটা তো ভাই প্রেজেন্ট টেন্স। এটার ইংরেজি কি? আই শুড হ্যাভ আ কার। এই যে দেখেন শুড হ্যাভ আসছে, এটা তো পাস্ট টেন্স হয় নাই, তাহলে শুডের পাস্ট টেন্স বানাতে গেলে শুড হ্যাভ প্লাস V3 লিখতে হয়। আপনি যদি এটাকে এইভাবে বলতেন যে আমার একটা গাড়ি থাকা উচিত
ছিল, তাহলে এটা হচ্ছে কি পাস্ট টেন্স হবে। হারিস ভাই খেয়াল করেন, সেক্ষেত্রে আপনি বলবেন যে আই শুড হ্যাভ হ্যাড আ কার। তাহলে শুড থাকলে হ্যাভ থাকলেই কাজ হবে না, সাথে এই যে দেখেন ভার্বের 3 নাম্বার ফর্ম আছে। কারো কোনো কিছু থাকা উচিত ছিল বোঝালে শুড হ্যাভ হ্যাড প্লাস নাউন বসে। আপনারা যদি বলেন যে তোমার একটা বাড়ি থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড আ হাউস। ওকে, আপনি বললেন যে লোকটার কমন সেন্স থাকা উচিত ছিল, লোকটার কিছুটা কমন সেন্স থাকা উচিত ছিল, আপনি কি বলবেন? দ্য ম্যান, দ্য গাই, দ্য পারসন, যেটাই বলেন আর কি, শুড হ্যাভ হ্যাড আ লিটল বিট অফ কমন সেন্স, এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম আর কি, দেখেন আমি যদি শুধু এতটুকু বলি, সংবাদটি শুনে, এটা আপনি টেন্স চিনতেছেন না, কিন্তু আমি যদি বলি সে অজ্ঞান হয়ে গেল, সে অজ্ঞান হয়ে গেল, এই যে পাস্ট টেন্স চিনে ফেলাইছেন, তাহলে এটা ফাইনাইট ভার্ব। এতটুকু দেখে টেন্স চেনা যাচ্ছে না, তাহলে এটা হইতেছে নন ফাইনাইট ভার্ব। সিমিলারলি এটা দেখে টেন্স চেনা যায় না, এই যে দেখেন নন ফাইনাইট ভার্ব। উইল ফেইন্ট দেখে টেন্স চিনতেছেন ফিউচার টেন্স, সো এটা হলো একটা ফাইনাইট ভার্ব। সো এই ছিল আমাদের হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইটের বিষয়টা আর কি। হ্যাঁ, তাহলে আমাদের বেসিক যতটুকু দরকার ছিল আমরা এতটুকু বুঝে ফেলছি। আমরা আরো কয়েকটা তথ্য একটু এখানে শেয়ার করব আপনাদের সাথে। সেটা হলো, আমরা যখন এই যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সগুলো বলতে বা শিখতে যাব বা লিখতে যাব, তখন আমাদেরকে কিছু লিঙ্কিং ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে কিছু লিঙ্কিং ওয়ার্ড লিখে দিচ্ছি, এগুলো নিয়ে সামনে ডিটেইলড ক্লাস পাবেন। আবারও বলি, এগুলো নিয়ে সামনে একবারে ডিটেইলড আলোচনা আছে। সো আমাকে আজকের ক্লাসে ডিটেইল জিজ্ঞেস করলে আমি বলবো না আর কি, ঠিক আছে? আপাতত মাথায় রাখেন, আমরা কিছু কোঅর্ডিনেট কনজাংশন এখানে লিখতেছি। কোঅর্ডিনেট কনজাংশন, এই কোঅর্ডিনেট কনজাংশন গুলো সাধারণত, আমি কিন্তু সাধারণত বলেছি, আমি প্রয়োজনে লেখা দেই ভাই, হ্যাঁ, পরে আবার বলবেন যে সাধারণত এগুলো আমরা কম্পাউন্ড সেন্টেন্সে পাই। যদি বলা হয় কোন ধরনের সেন্টেন্সে থাকে, তাহলে বলবেন কম্পাউন্ড সেন্টেন্সে থাকে। এগুলোকে আমরা বাঙালিরা এইভাবে পড়ে আসছি, এফ এ এন। শুধু বাঙালিরা না ভাই, এগুলো বিদেশি অনেক বইও পাবেন, বিদেশি অনেক ইউটিউবাররা এইভাবে দেখবেন তারা কন্টেন্ট বানিয়েছে, এফ এ এন পি ও ওয়াই এস। একটা গ্যাপ রেখেছি, বলেন তো গ্যাপে কি বসবে? একটা গ্যাপ রাখলাম, কে বলতে পারবেন গ্যাপে কি বসবে? আমাদেরকে সাধারণত ফ্যান বয়েস পড়ালে এই যে বিও ওয়াই এস দিয়ে পড়ায় দেয় আর কি। এই জায়গাটাতে আমরা ই লিখলাম, কারণ আমরা যারা, এই তো ধন্যবাদ সাইদ ভাই, আমরা যারা এইভাবে ফ্যান বয়েস পড়ে আসছি, তারা 40তম বিসিএসসি গিয়ে একটা বিপদে পড়ে আসছি আর কি। তো দেখেন তো, এই এফ দিয়ে কি বোঝায়? এফ দিয়ে ফর, এ দিয়ে অ্যান্ড, এগুলো প্রত্যেকটা দিয়ে আজকে বাক্য লিখতেছি না। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের ডিটেইলড আলোচনা হবে, সামনে পাবেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ, এই তো শাহনওয়াজ ভাই, আব্দুল আজিজ ভাই, জাযাকাল্লাহ। এন দিয়ে হচ্ছে নর, বি দিয়ে বাট, ও দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েট, ই দিয়ে এলস। হ্যাঁ, এটা 40 বিসিএস এ আপনার প্রিলিতে আসছিল, 40তম বিসিএস এ। আর এস দিয়ে সো। মজার ব্যাপার হচ্ছে, সো গুলোর জায়গায় যদি অ্যান্ড সো লেখেন, তাহলে এখানে বাক্যগুলো আপনার কাছে সুন্দর লাগবে। আর অ্যান্ড এর জায়গায় যদি আপনি অ্যান্ড না লিখে অ্যান্ড সো লেখেন, বাক্যগুলো শুনলে আপনার কাছে বেশ ভালো লাগবে আর কি। স্যার লিসনিং শুনে বুঝি না, কি করলে বুঝবো? মেহেদি ভাই, আমার একটা নক দিয়ে, আমি এই রিলেটেড আপনাকে অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। আর আপনারা ইনশাল্লাহ মার্চ মাস থেকে আমি ওই আইএলস এর ক্লাস দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। সে লিসনিং বলেন, রিডিং বলেন, রাইটিং বলেন, স্পিকিং বলেন। আর এপ্রিল থেকে আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে, তাহলে ইনশাল্লাহ আমাদের এপ্রিল থেকে আইএলস এর ব্যাচ আসতেছে। হ্যাঁ, এপ্রিল মাস থেকে আমাদের সাথে আইএলস এর ব্যাচ পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এই কনজাংশন গুলো থাকলে আপনি এগুলোকে কোঅর্ডিনেট কনজাংশন বলবেন। সাধারণত সেই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স হবে, এগুলো একটু মাথায় রাখেন। আমরা আরো কিছু কনজাংশন দেখতেছি, মনোযোগ সহকারে দেখেন, মারাত্মক কাজে লাগবে। এই কনজাংশন গুলোকে আমরা বলবো
সাবঅর্ডিনেট কনজাংশন। হ্যাঁ, এগুলোকে কেউ কেউ বলে আর কি, কেউ কেউ না, অনেকেই বলে, অনেকে এটাকে বলে লিঙ্কার, অনেকে এগুলোকে বলে না ভাই এগুলো হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। ওই আগে যেগুলো দেখছেন সেগুলোও কিন্তু লিঙ্কিং ওয়ার্ডস। হ্যাঁ, আচ্ছা, সাধারণত এগুলোকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে পাই। সাধারণত এগুলোকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে পাবো। লিসনিং এর কয়টা ক্লাস থাকবে? লিসনিং অনেকগুলো ক্লাস থাকবে ভাই। লিসনিং নিয়ে আমরা মিনিমাম কয়টা 12 থেকে 14টা ক্লাস দেবো বা 15টা ক্লাস দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি এই পাশে লিখতেছি, আপনারা দেখেন। হ্যাঁ, অনেকগুলো আছে, আমি সব লিখতেছি না। যেমন অ্যাজ, সিন্স, বিকজ। মাথায় রাখবেন অ্যাজ, সিন্স এবং বিকজ এরা যদি বাক্যের প্রথমে থাকে তাহলে বাংলা লিখতে হবে যেহেতু, আর যদি মাঝখানে থাকে তাহলে বাংলা বলবেন কারণ বা লিখবেন কারণ। তাহলে যেটা বলছিলাম, অ্যাজ, সিন্স বা বিকজ তিনটার বাংলাই হলো যেহেতু, যদি বাক্যের প্রথমে বা শুরুতে থাকে। অ্যাজ, সিন্স, বিকজ যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে কারণ বললেই বেটার। এইবার আসেন, আসতেছে অলদো অথবা দৌ। আপনি অলদো বলতে পারবেন অথবা দৌ বলতে পারবেন। এটার একটা চমৎকার সমার্থক শব্দ আছে, এটা হচ্ছে অল বি ইট। মূলত ছিল অল যোগ বি যোগ ইট, এই তিনটা একসাথে এসে হয়ে গেছে অল বি ইট। এটাকে অলবেইট বা আলবেইট বলে অনেকে আর কি। এটা হচ্ছে অল বি ইট, বাংলা হলো যদিও। এরপরে আপনি পাচ্ছেন সো দ্যাট, বাংলা হলো যাতে। আপনি পাচ্ছেন লেস্ট, অনেকে লেস্টের বাংলা বলে পাশে ভয় হয়, এই ভয়ে যে, পাশে ভয় হয় এই ভয়ে যে, এটা আমরা বলবো না। হ্যাঁ, লেস্ট মানে হলো যাতে ডট 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 না। এই লেস্ট হচ্ছে সো দ্যাটের নেগেটিভ ফর্ম। আবারও বলি, হ্যাঁ ইনশাল্লাহ আব্দুল্লাহ আল মামুন ভাই ইনশাল্লাহ, সো দ্যাটের নেগেটিভ ফর্ম হচ্ছে লেস্ট। যেমন আমরা ইফের বাংলা কি বলবো বলেন তো? ইফের বাংলা যদি না বলে লয়কারে লে বললে শুনতে ভালো লাগবে। যেমন আপনি যদি কাউকে বলেন যদি তুমি ডাকো, ডাকো আমি আসব, আপনি কিন্তু এটাকে এভাবে বলতে পারেন যে তুমি ডাকলে আমি আসব। তার মানে দেখেন এই যে লয়কারে লে চলে আসছে। তাহলে প্র্যাকটিক্যাল লাইফে আমরা যদির বাংলাটাকে, মানে ইফের বাংলাটাকে যদি না বলে লে শব্দটা বেশি ব্যবহার করি। আপনি বলতে পারেন যে যদি জানুয়ারি যায় ফেব্রুয়ারি আসে, ভালো লাগবে না। আপনি বলেন জানুয়ারি গেলে ফেব্রুয়ারি আসে। যদি জানুয়ারি যায় ফেব্রুয়ারি আসে, এর চাইতে শ্রুতি মাধুর্যতা কোথায় থাকতেছে? জানুয়ারি গেলে ফেব্রুয়ারি আসে, এরকম আর কি। হ্যাঁ, তারপর আপনি বলতে পারেন যদি আমি তাকে দেখি আমার মেজাজ খারাপ হয়, না বলে কি বলতে পারেন তাকে দেখলে আমার মেজাজ খারাপ হয়। এই যে একটা বাক্যের একটা অংশে লে থাকলে আপনি বুঝে ফেলবেন সেখানে ইফ লিখতে হবে। হ্যাঁ, এটার নেগেটিভ হচ্ছে আনলেস, বাংলা কি? বাংলা হইতেছে যদি না। এটা বাংলা হলো যদি ডট 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 না, অথবা না ডট 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 লে। সে দেখেন যদি তুমি আমাকে না ডাকো আমি মন খারাপ করব। এই দেখেন যদি তুমি আমাকে না ডাকো, না বলে আপনি কি বলতে পারেন? আমাকে না ডাকলে আমি মন খারাপ করব। তার মানে আনলেসের বাংলা বলতে পারেন ভার্বের সাথে না, একটা জায়গাতে না, আর একটা হচ্ছে ভার্বের সাথে লয়কারে লে। এরকম অনেক কিছু লেখা যায় বাবা, আমি সব লিখতেছি না, না বুঝলে আমারে বললেন। এছাড়াও ধরে নেন আছে অ্যাজ ইফ, আসিফ না কিন্তু, অ্যাজ দো, বাংলা হলো এমন যেন, সে এমন ভাব না যেন সে সব জানে, এরকম আমরা পড়ে আসছি। আরেকটা হলো বাবা দ্যাট অথবা ডব্লিউএস ওয়ার্ড, দ্যাট অথবা ডব্লিউএস ওয়ার্ড ব্র্যাকেটে লিখে দিলাম রিলেটিভ প্রোনাউন হিসেবে। রিলেটিভ প্রোনাউন হিসেবে যে দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটা থাকে সেটা কিন্তু
সাবঅর্ডিনেট কনজাংশনের কাজ করে। আচ্ছা, ইনশাআল্লাহ এগুলো মাথায় রাখেন। এইবার আসেন আমরা একটা ছোট্ট জায়গা দেখব, এটার নাম হচ্ছে ক্লজ। আমি জাস্ট এখানে আপনাদেরকে হালকা করে বলছি, হ্যাঁ। ক্লজের বাংলা লিখে দেন তো কেউ একজন, দেখি। ক্লজের বাংলা লিখতে গেলে আমাদের অধিকাংশ ভাই ব্রাদাররা ভুল লেখে, দেখি আপনারা লিখতে পারেন কিনা। ক্লজের বাংলাটা লেখেন তো। ক্লজ, এই যে দেখছেন, মানে এই যে আমরা যারা বাক্যাংশ লিখতেছি না, এই বাক্যাংশ কথাটাই কিন্তু ভুল, জানেন। আপনি যদি বলেন যে বাক্যাংশ, মানে কি? বাক্যের অংশ। এখন প্রশ্ন হচ্ছে গিয়া, আপনি যে বাক্যের অংশ লিখতেছেন, আমি যদি একটা বাক্য লিখি যে শি স্মাইলড, সে মুচকি হাসলো, তাহলে শি এবং স্মাইলড পুরোটা হচ্ছে বাক্য। তাহলে শি কি? এই বাক্যের অংশ। এখন আমি শিকে বাক্যাংশ বললাম, দেখেন খেয়াল করেন, আমি শিকে বাক্যাংশ বললাম। এখন আপনি কি বলবেন যে ভাই শি যেহেতু বাক্যাংশ তাই শি হলো একটা ক্লজ? না। তাইলে দেখেন, এই ক্লজ হচ্ছে গিয়ে মূলত উপবাক্য অথবা খণ্ড বাক্য। ঠিক আছে বাবা? আচ্ছা, আমরা কিছু আলোচনা না করে নিলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা বুঝাইতে পারবো না, সমস্যা হবে, এই জন্য আমরা লিখে দিচ্ছি এগুলো, হ্যাঁ। তাহলে আপনি বলতে পারেন ক্লজ হলো এমন একগুচ্ছ ওয়ার্ড তাহলে ক্লজ বলতে আমরা এমন একগুচ্ছ ওয়ার্ডস পাবো যেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে। তাহলে কেউ যদি আপনাকে প্রশ্ন করে ক্লজ কি, আপনি বলবেন ক্লজ হচ্ছে এমন একগুচ্ছ ওয়ার্ড যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে। ঠিক আছে বাবা, আমি এটাকে পুছে ফেলাইলাম। এখন আমি দুটো অংশ লিখতেছি, দুটো শব্দগুচ্ছ লিখবো, আপনারা বলবেন এই শব্দগুচ্ছগুলো ক্লজ অর নট। ধরেন আমি লিখলাম সিন্স হি ওয়াজ আ close-fisted man। আপনারা বলবেন এটা ক্লজ অর নট, ইয়েস অর নো। 2 নাম্বার, উই অ্যাভয়েডেড হিম। আপনারা বলবেন এই দুটো ক্লজ অর নট। এ এবং বি, এ যদি হয় তাহলে লেখেন ইয়েস, বি যদি হয় তাহলে বি লিখে লেখেন ইয়েস, আর যদি না হয় তাহলে লেখেন নো। এই দুটোকে আপনাদের কাছে ক্লজ মনে হয় কি না? আমাদের মেহেদি হাসান ভাই বলতেছেন ইয়েস। আচ্ছা, বাকিরা কি বলে দেখি। আচ্ছা, মশিউর ভাইও বলছেন ইয়েস, দুটোর ক্ষেত্রে ইয়েস বলছেন। আচ্ছা, আর কেউ? আচ্ছা, আমাদের মোজাম্মেল ভাই একটারে ইয়েস বলছে আর একটারে নট বলছেন। বোথ ইয়েস। আচ্ছা, ঠিক আছে। আসলে আসেন আমরা একটু দেখা নেই। আমরা বলেছিলাম ক্লজ মানে হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড। ক্লজ মানে কি ভাই? একগুচ্ছ ওয়ার্ড। একগুচ্ছ মানে কয়টা? কমপক্ষে 2টা, যেখানে থাকতে হবে একটা সাবজেক্ট আর থাকতে হবে টেন্স চেনা যায় এমন ভার্ব। তাহলে দেখেন তো এখানে 1 2 3 4 5 6 বা 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা ওয়ার্ড আছে। এইখানে একটা সাবজেক্ট আছে কিনা? এই যে দেখেন সাবজেক্ট আছে। ওয়াজ দেখে আপনি টেন্স চিনতেছেন কিনা? চিনতেছেন, পাস্ট টেন্স। তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব। যেহেতু এখানে একগুচ্ছ ওয়ার্ড, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আছে, তাই আপনি এই গুচ্ছটাকে বলবেন ক্লজ। একইভাবে দেখেন তো আমরা যদি এইখানে চলে আসি, একগুচ্ছ ওয়ার্ড আছে কিনা? একগুচ্ছ মানে কমপক্ষে 2টা, ঠিক আছে, 2টা। তাহলে দেখেন এই যে এখানে একটা সাবজেক্ট চলে আসছে, আর এই যে দেখেন এটা দেখে পাস্ট টেন্স চিনে ফেলছি আমরা, ফাইনাইট ভার্ব। তাহলে আমরা বলতে পারি যেহেতু 2টাতেই একগুচ্ছ করে ওয়ার্ড আছে, সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভার্ব আছে, তাহলে দুটো গুচ্ছই হচ্ছে মূলত আমাদের জন্য ক্লজ। তাহলে এইটাও একটা ক্লজ। এইখানে চলে আসেন, দেখেন এইটাও হইতেছে একটা ক্লজ। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া 2টাই তো ক্লজ, যে ভাই 2টাই তো ক্লজ। এখন দুটো ক্লজ হওয়ার পরেও দুটো তো অর্থ প্রকাশ করতে পারছে না সমানভাবে। হ্যাঁ, পারবে না তো। মাথায় রাখবেন দুটোই ক্লজ, কিন্তু দুটোর অর্থ প্রকাশের ধরনটা একরকম নয়। তাহলে আমরা যেটা মাথায় রাখবো, যেই ক্লজ, মাথায় রাখেন কিন্তু, যেই ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, তাকে বাংলায় বলা হয় অধীন ক্লজ। আর যেই ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া
নিজের অর্থ পুরোপুরি প্রকাশ করতে পারে তাকে বলা হয় স্বাধীন ক্লজ। তাহলে দেখেন তো, আমি যদি এতটুকু বলি, মনে আছে না আপনাদের যে বাক্যের প্রথমে সিন্স থাকলে বাংলা হয় কি বাবা? যেহেতু। আমি যদি শুধু এতটুকু বলতাম, যেহেতু সে ছিল একজন ক্লোজ ফিস্টেড ম্যান। ক্লোজ ফিস্টেড মানে কি? যার হাত সবসময় এরকম থাকে, এই পেটা খালি নেয়, কাউর এরকম দেয় না। হ্যাঁ, কিপটা। ক্লোজ ফিস্টেড পার্সন মানে হচ্ছে মাইজার। ওকে, মাইজার। তাহলে দেখেন, যেহেতু সে ছিল একজন কৃপণ, আমি যদি এতটুকু বলি যে যেহেতু সে ছিল কৃপণ, দেখেন মনের ভাব প্রকাশ পায় না, একটা আকাঙ্ক্ষা থাকে, যেহেতু কৃপণ ছিল সেহেতু কি, এই যে দেখেন, তার মানে এই ক্লজ দিয়ে মনের ভাব প্রকাশ পাচ্ছে না। তাহলে আমরা এটাকে বলবো, এইটা একটা, যদি বাংলায় বলি তাহলে অধীন ক্লজ, আর যদি ইংরেজিতে বলেন তাহলে এই ক্লজের নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। একইভাবে দেখেন পরের ক্লজটাতে আমরা যদি এইভাবে বলি যে উই অ্যাভয়েডেড হিম, আমরা তাকে অ্যাভয়েড করতাম। অ্যাভয়েড করা মানে কি? আমরা তাকে অবজ্ঞা করতাম, তার সাথে মিশতাম না। উই অ্যাভয়েডেড হিম, আমরা তাকে অ্যাভয়েড করতাম, এতটুকু বললে মনোভাব প্রকাশ পায়। তার মানে এই ক্লজটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। তাহলে এটার নাম কি বাবা? স্বাধীন ক্লজ। যদি আপনি বাংলায় বলেন তাহলে আপনি বলতে পারবেন এর নাম হলো, সরি যদি ইংরেজিতে বলেন আর কি, বাংলায় বললাম আমরা, আপনি বলবেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটাকে আমরা ব্রিটিশ স্টাইলে পড়ে আসছি। প্রথমটাকে আমরা পড়ে আসছি সাবঅর্ডিনেট ক্লজ, দ্বিতীয়টাকে আমরা পড়ে আসছি প্রিন্সিপাল ক্লজ। তো আমরা আজকে আর সাবঅর্ডিনেট, প্রিন্সিপাল এত কঠিন কঠিন শব্দ ব্যবহার করব না। হ্যাঁ, আমি এরপরেও লিখে দেই। তাহলে দেখেন, আমরা আমাদের আলোচনা এটাকে ডিপেন্ডেন্ট বা অধীন ক্লজ বলেই নামকরণ করব। তবে আপনার মন চাইলে আপনি এটাকে বলতে পারেন যে ভাই এর নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ। আপনি চাইলে এটাকে বলতে পারেন যে দাদা এর নাম হলো প্রিন্সিপাল ক্লজ। কিন্তু আমরা এত বড় নাম নিব না, আমরা জাস্ট এটাকে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন বলবো। ঠিক আছে? এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে স্বাধীন ক্লজ কাকে বলে, আপনি বলবেন যেই ক্লজ দিয়ে স্বাধীনভাবে অর্থ প্রকাশ পায় সেটাই স্বাধীন ক্লজ। কেউ যদি বলে অধীন ক্লজ কাকে বলে, আপনি বলবেন যেই ক্লজ দিয়ে মনের ভাব স্বাধীনভাবে প্রকাশ করা যায় না, একটা আকাঙ্ক্ষা থাকে, সেটা হচ্ছে অধীন ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে? এতটুকুর মধ্যে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। এবার আপনাদেরকে আমি আরেকটা বাক্য লিখে দিচ্ছি, আপনারা একটু দেখেন। আমি যদি এরকম করে লিখি, অল বি ইট, এই মনে আছে তো অল বি ইট মানে কি? অল বি ইট মানে কি বাবা? অল বি ইট মানে যদিও। আপনাদের চেনা জানা শব্দ দিলাম। আমি যদি জাস্ট এতটুকু লিখে দেই, দো হি ওয়াজ সিক, যদিও সে অসুস্থ ছিল। দেখেন তো, এতটুকু বলে মনোভাব প্রকাশ পায়? পায় না। তার মানে এটা কি? এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। খাস বাংলায় যদি বলেন অধীন ক্লজ। এক ভাই বলছেন মজা পাচ্ছি না। জি ভাই, তাত্ত্বিক আলোচনায় মজা লাগে না, বুঝছেন? একটু পরে মজা পাবেন ইনশাল্লাহ, একটু ওয়েট করেন ভাই। দেখেন, আমি যদি বলি যদিও সে অসুস্থ ছিল, মনের ভাব প্রকাশ পায় না। কিন্তু আমরা যদি এইভাবে বলি যদিও সে অসুস্থ ছিল, হি ওয়েন্ট টু দ্য ক্লাস, সে ক্লাসে গিয়েছিল। এই যে দেখেন, সে ক্লাসে গিয়েছিল, এতটুকু বললে মনোভাব প্রকাশে কোনো সমস্যা থাকে না। হ্যাঁ, তাহলে এখানে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে এইবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। খাস বাংলায় যদি বলেন বাবা, তাহলে বলবেন স্বাধীন ক্লজ। ওকে, এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। হ্যাঁ, এতটুকুর মধ্যে কোনো সমস্যা থাকলে বলতে পারেন বাবা। এই আপনারা মজা পাবেন। হ্যাঁ, একটু ওয়েট করেন প্লিজ, একটু ওয়েট করেন, মজা পাইবেন। এগুলো তাত্ত্বিক আলোচনা তো অনেক সময় মজা লাগে না, বুঝছেন? বাট এইটা যদি বুঝতে না পারেন, আপনার মজা টজা যা আছে সব সাজা হয়ে যাবে না। আচ্ছা, এখন আপনার মাথায় কেউ যদি বলে যে ভাই আমি কেমনে বুঝবো কোনটা অধীন? ভাই, অধীন ক্লজ চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সামনে লিঙ্কার থাকবে। আমি যদি বলি দো হি ওয়াজ সিক, বাংলা কি? যদিও সে অসুস্থ ছিল। এইবার আপনি জাস্ট দুটারে তুলে দেন। দেখেন, আগে ছিল অধীন, হয়ে গেল স্বাধীন। তাহলে কি ছিল? দেখেন, আগে ছিল অধীন। তার মানে আপনি যদি এভাবে বলেন যদিও সে অসুস্থ ছিল, পুরোটা যদি বলেন তাহলে মনের ভাব প্রকাশ পাচ্ছে না, একটা আকাঙ্ক্ষা থাকতেছে। কিন্তু আপনি দুটাকে বাদ দেন, কেটে দেন, দেখেন স্বাধীন হয়ে যাচ্ছে। তাহলে আমরা যতটুকু মাথায় রাখবো, হ্যাঁ, আমরা যতটুকু মাথায় রাখবো যে যেই ক্লজের সামনে লিঙ্কার থাকে সেটা অধীন। আমি বারবারই বলি, লিঙ্কারটা অনেকটা হচ্ছে গরুর গলায় রশি লাগায় দেওয়ার মতো ভাই, বুঝছেন? আপনি যদি গরুর গলাতে রশি লাগায় দেন, তাহলে গরুটা কিন্তু আপনার অধীন হয়ে গেল, ওরা আটকে রাখতে পারবেন।
আর যদি রশি খুলে দেন তাহলে ও তিরিং বিরিং করে দৌড় দিয়ে পালায় যাবে। তাহলে ক্লজগুলোও এরকম, যদি ক্লজের গলায় লিঙ্কার বসায় দেন তাহলে সেটা অধীন হয়ে যাবে, খুলে দিলে স্বাধীন হয়ে যাবে। হ্যাঁ, আমি সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট এই সবগুলো লিঙ্কিং ওয়ার্ড নিয়ে সামনে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমার যতটুকু দরকার এতটুকু বলে নিলাম। এইবার আসেন, হ্যাঁ এইবার আসেন ওই যে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে ব্যাখ্যা করছিলাম সেই বিষয়টা এখন মানে জাস্ট আপনাদের সাথে যে বিষয়টা বলেছিলাম আমি সেটা এখন আমি ব্যাখ্যা করব। আমি এই আলোচনাগুলো যদি না করতাম আপনাদের সাথে তখন আপনারাই বলতেন যে ভাই কি বলতেছেন, বুঝি না তো। আমরা বলেছিলাম যে গঠন অনুসারে সেন্টেন্স হলো 4 প্রকার। হ্যাঁ, 4 প্রকার। 1 নাম্বার সিম্পল সেন্টেন্স, 2 নাম্বার কমপ্লেক্স সেন্টেন্স, 3 নাম্বার কম্পাউন্ড সেন্টেন্স, নাম্বার 4 হোয়াট ইজ রেয়ার টু আস, যে জিনিসটা আমাদের কাছে রেয়ার মনে হতে পারে সেটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। এই কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সটা কেমনে হবে এইটা আমরা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা তাহলে প্রথমে আমরা একটু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা দেখে নেই। তার আগে আপনাদেরকে আরেকবার মনে করায় দেই, আমরা আজকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম। একদম শুরুর দিকে আমি বলেছিলাম, এটা বলার আগে আমি এতটুকু বলে নেই আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি বলেছিলাম যে সাধারণত 2 + V1টাকে আমরা ইনফিনিটিভ ভার্ব বলি বা ইনফিনিটিভ বলি। তো ইনফিনিটিভ কেউ কেউ ইনফিনিটিভ বলে, কেউ কেউ ইনফিনিটিভ ফ্রেজ বলে। তো আমরা বলেছিলাম যে সাধারণত যার সামনে টু থাকে বাংলায় তার সাথে তে যুক্ত হয়, যেমন টু গো যেতে, টু ডু করতে, টু কুক রান্না করতে। আর যার সাথে আইনজি যোগ হয় নর্মালি আমরা দেখি তার সাথে একটা ইয়া যোগ হতে পারে, সবসময় হবে এরকম না, বাট অধিকাংশ ক্ষেত্রে হয়। যেমন গোয়িং গিয়া, এই যে ইয়া যোগ হয়েছে, সিইং দেখিয়া ইয়া যোগ হচ্ছে। ওকে, এরপরে আমরা দেখলাম যে ফাইনাইট ভার্ব কাকে বলে। আমরা বলেছিলাম যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটা ফাইনাইট, না চিনলে নন ফাইনাইট। আমরা উদাহরণ দিয়েছিলাম। এরপরে আমরা ফ্যান ভয়েস দেখলাম, এটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন বা কোঅর্ডিনেট কনজাংশন। এরপরে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন দেখলাম, আমরা ক্লজ দেখলাম, ক্লজের টাইপ দেখলাম। আসেন ওস্তাদ এইবার আমরা চলে যাই সিম্পল সেন্টেন্সে। এবার আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সব দেখব। তাহলে সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, 4 নাম্বারটা হলো কম্পাউন্ড কমপ্লেক্স। এখানে আমি যাব এবং আজকে আপনাদেরকে হোমওয়ার্ক দেয়া থাকবে যে আপনারা আমাকে নেক্সট ক্লাসে মিনিমাম 5টা করে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স নিজে থেকে বানায় লিখে দিবেন। এই আমরা চলে আসছি সিম্পল সেন্টেন্সে। কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে দাদা সিম্পল সেন্টেন্স কাকে বলে, আপনি বলবেন সিম্পল সেন্টেন্স তো খুব সহজ, দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস। সেটা হচ্ছে যেই সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। এখন আপনাদের একটা প্রশ্ন মাথায় আসতে পারে বা আসা উচিত, এখন আমি জানি না আপনাদের মাথায় এই কোশ্চেন আসবে কিনা। অনেকে বলতে পারেন যে ভাই আমরা তো জানি যে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকলে তাকে ক্লজ বলা হয়, তাহলে ক্লজের সাথে সিম্পল সেন্টেন্সের পার্থক্য কি দেখি বলতে পারেন কিনা। ক্লজের সাথে সিম্পল সেন্টেন্সের পার্থক্য কি দেখি কে বলতে পারেন। আচ্ছা, যারা পারছেন না তারা মাথায় রাখবেন। হ্যাঁ, সেটা হচ্ছে সব সিম্পল সেন্টেন্সই ক্লজ হয়, কিন্তু সব ক্লজই সিম্পল সেন্টেন্স হয় না। তাহলে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে সিম্পল সেন্টেন্স আর ক্লজের মধ্যে পার্থক্য কি, ক্লজেও তো একগুচ্ছ ওয়ার্ড থাকে, সাবজেক্ট থাকে, ফাইনাইট ভার্ব থাকে, সিম্পল সেন্টেন্সও থাকে, তাহলে পার্থক্য কি। যেমন দেখেন আমি যদি আপনাকে লিখে দেই যে ইফ ইউ কাম, যদি তুমি আসো, এইটা দেখেন এইটা জাস্ট একটা ক্লজ, এইটা কোনোভাবেই সিম্পল সেন্টেন্স নয়। কিন্তু আমি যদি বলি আই লাভ বাংলাদেশ, দেখেন এইটা যেমন ক্লজ এইটা তেমনি একটা সিম্পল সেন্টেন্স। তার মানে সব সিম্পল সেন্টেন্সে ক্লজ, কিন্তু সব ক্লজ সিম্পল সেন্টেন্স নয়। ঠিক আছে, আচ্ছা মাশাআল্লাহ। তাহলে সিম্পল সেন্টেন্সে কি থাকে,
এই যে আমি এখানে লিখে রাখছি সিম্পল সেন্টেন্স চেনার উপায় কি, সাবজেক্ট থাকে একটা, ফাইনাইট ভার্ব থাকে কয়টা, একটা, ক্লজ থাকে কয়টা, একটাই। যেহেতু একটা ক্লজ থাকে সেটা স্বাধীন ক্লজ। যেমন আমি যদি এরকম একটা বাক্য লিখতাম, হিমু রিটায়ার্ড ইন 1997, হিমু 1997 সালে রিটায়ার্ড করেছে। এই বাক্যে দেখেন সাবজেক্ট আছে কয়টা বাবা, একটা, ফাইনাইট ভার্ব আছে কয়টা, একটা, এবং পুরো সেন্টেন্সটা মনের ভাব পরিপূর্ণরূপে প্রকাশ করতেছে, তাই এটা একটা সেন্টেন্স। ঠিক আছে, সিম্পল সেন্টেন্স। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি না? অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই সিম্পল সেন্টেন্স এবং ফাইনাইট ভার্বের মধ্যে পার্থক্য কি? তাহলে পার্থক্যটা আশা করি ধরে ফেলছেন। পার্থক্যটা কি? সব সিম্পল সেন্টেন্সই ক্লজ, কিন্তু সব ক্লজ সিম্পল সেন্টেন্স নয়। তাহলে সিম্পল সেন্টেন্স এবং ক্লজের মধ্যে পার্থক্যটা আশা করি আপনারা ধরে ফেলছেন। ধন্যবাদ রিফাত ভাই। আচ্ছা, ক্লাস শেষে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফটা দিয়ে দিব। আচ্ছা, যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে দেয়া নাই, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েন। আমাকে পেমেন্ট করছেন, ক্লাস করতেছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার দেয়া নাই, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন, আমি গ্রুপে আপনাদের যুক্ত করে দেব। না না আব্দুল আজিজ ভাই, আপনি যেটা লিখছেন সেটা না। হ্যাঁ, আচ্ছা, তাহলে সিম্পল সেন্টেন্স হয়ে গেছে, কিন্তু তাহলে মাথায় রাখবেন সিম্পল সেন্টেন্স কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এইবার আসেন, যদি প্রশ্ন করা হয় যে ভাই কমপ্লেক্স সেন্টেন্স কি, খুব সহজ জিনিস। আপনি বলবেন যে সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ও একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। যদি বাংলায় বলেন তাহলে আপনি বলবেন যেই সেন্টেন্সে একটা স্বাধীন ক্লজ ও একটা অধীন ক্লজ যুক্ত থাকে। তাহলে যে সেন্টেন্সে একটা স্বাধীন ক্লজ আর একটা অধীন ক্লজ, দুইটা ক্লজ থাকে, তখন আপনি সেই ক্লজটাকে বলবেন যে সেটাই হলো, তখন আপনি সেই সেন্টেন্সটাকে বলবেন এটাই হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স। আব্দুল্লাহ মাহমুদ বলতেছেন ইফ ইউ কাম কে তাহলে কি কোনো সেন্টেন্স বলা যাবে? না ভাই, ইফ ইউ কাম কে সিম্পল কোনো সেন্টেন্সই বলা যাবে না। আচ্ছা, এইবার দেখেন আমরা এই বাক্যটাতে দেখব যে একটা স্বাধীন ক্লজ আর একটা অধীন ক্লজ আছে কিনা। দেখেন তো, আমি যদি শুধু এতটুকু বলতাম যে when it was 1997, খেয়াল করেন ভাই, আমি যদি শুধু এতটুকু বলি যে when it was 1997, যখন এটা ছিল 1997, এখন আপনাকে আমি যদি এভাবে বলি যে যখন সালটা ছিল 2024, কি তখন কি? আপনি কিন্তু আর বলতে পারতেছেন না যখন 2024 তখন কি। এই তাহলে আমারে যখন বলছি তার মানে আমাকে আরেকটা অংশ বলতে হবে। তাই যেহেতু এই অংশটা বলার পরে মনের ভাব পরিপূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না, একটা আকাঙ্ক্ষা থাকছে, তার মানে এটা স্বাধীন ক্লজ নয়। যদি বাংলায় বলেন তাহলে বলবেন যে ভাই এটা হলো অধীন ক্লজ, আর যদি ইংরেজিতে বলেন তাহলে কি বলবেন ভাই এটা ডিপেন্ডেন্ট ক্লজ। আর আমি যদি শুধু এতটুকু বলি হিমু রিটায়ার্ড, হিমু অবসর নিল, রিটায়ার করলো, এতটুকু বললে মনের ভাব প্রকাশে কোনো সমস্যা থাকে না, এটা স্বাধীন ক্লজ। আর যদি ইংরেজিতে বলবেন এইটাই হইতেছে দাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আশা করি এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা থাকার কথা না। এইবার আমরা দেখি এই কমপ্লেক্স সেন্টেন্স দ্বারা আমরা কি দেখা চিনব। কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট থাকবে দুইটা, যেমন দেখেন এই যে ইট একটা সাবজেক্ট, হিমু একটা সাবজেক্ট। ফাইনাইট ভার্ব থাকবে কয়টা? দুইটা। এই যে ওয়াজ দেখেও আমি টেন্স চিনতে পারছি, রিটায়ার্ড দেখেও চিনতে পারছি, তার মানে দুইটা ফাইনাইট ভার্ব। ক্লজ থাকে কয়টা? দুইটা, যেখানে একটা থাকে স্বাধীন, এই যে পেছনে আছে, আর একটা থাকে অধীন। চাইলে আমরা আগে পরে এটাও লিখতে পারতাম। ওকে আব্দুল আজিজ ভাই, আপনি যেটা বলছেন এটা হবে না ভাই, হবে না, ঠিক আছে? আব্দুল আজিজ ভাই বলতেছেন রিডিউস যুক্ত বাক্য। না না ভাই, রিডিউস যুক্ত বাক্য না ভাই, সবসময় সিম্পল সেন্টেন্স হওয়ার জন্য রিডিউস যুক্ত বাক্য তো হওয়া লাগে না। যেমন আপনি বললেন আই লাভ ইউ, এটা তো কোনো রিডিউস বাক্য না ভাই। আচ্ছা, এই ভাই আপনারা নিজেরা ঝগড়াঝাটি করেন না প্লিজ, চিন্তা করছেন সজীব ভাই, নিজেরা ঝগড়া করেন না ভাই। আমি এর আগে আপনাদেরকে বললাম না যে দেখবেন এই ব্যাচের মানুষগুলোই আপনার দেখা গেছে একদিন ভাইয়ের বোনের মায়ের ব্লাড দরকার, ঠিক আছে? আমি না বললাম যে এই কোর্সটা যখন শেষ হয়ে যাবে তখন আমি আপনাদের এই গ্রুপটা আপনারা কমেন্ট করতে পারবেন, এরকম উন্মুক্ত করে দেবো, অথবা আপনাদের সবগুলো গ্রুপের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ বানাবো। হ্যাঁ, ওইখানে একজনের ব্লাড প্রয়োজন, একজনের কোনো একটা প্রয়োজন, ভাই নিজেরা ঝগড়া করে কি হবে বলেন?
যে কালকে আমি ক্লাসে থেকে এখানে সেন্সলেস হয়ে পড়ে গেলাম, আল্লাহ যদি আমার আর সেন্স না ফিরাইতো, আমি মরে গেলে মনে করেন আজকে আপনার আমার জন্য দোয়া করতেন। আর আমি আগের দিন আপনার সাথে একটা খারাপ ব্যবহার করে মরে গেছি, আপনি কি আমার দোয়া করবেন? নিজেরা ঝগড়াঝাটি করে লাভ কি ভাই? ঝগড়াঝাটি করেন না, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে আমরা সিম্পল দেখলাম, আমরা কমপ্লেক্স দেখলাম, এইবার আমরা কম্পাউন্ডের কাছে যাই। এবার আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, ঠিক আছে, এটা খুব টেকনিক্যালি আমরা বলতে পারি যে সেন্টেন্সে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝে, খেয়াল করেন কিন্তু দুইটা ইন্ডিপেন্ডেন্ট, অনেকে বলে স্যার দুইটা ডিপেন্ডেন্ট হয় না। হ্যাঁ, আপনি যদি দুইটা ডিপেন্ডেন্ট বলেন, খেয়াল করেন, অনেকে বলে স্যার যে দুইটা ডিপেন্ডেন্ট ক্লজ হয় কিনা, আমি বলি হতে পারে, সমস্যা নাই, কিন্তু আপনি যখন দুইটা ডিপেন্ডেন্ট লিখবেন, ওই দুইটা ডিপেন্ডেন্টের জন্য আপনাকে আরো দুইটা ইন্ডিপেন্ডেন্ট লিখতে হবে। তার মানে ক্লজ কয়টা হইতেছে তখন? 4টা। ঠিক আছে, এরকম সেন্টেন্স আপনি পাবেন না রে ভাই, এরকম সেন্টেন্স পাবেন না। তাহলে মাথায় রাখেন, আপনার যদি দুইটা স্বাধীন ক্লজের মাঝখানে এই যে ফ্যান বয়েজ দেখছেন না, এই ফ্যান বয়েজের যেই কোনো একটা লিঙ্কার যুক্ত পান, তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন এইটাই কম্পাউন্ড সেন্টেন্স। আমি আবারও বলি, যদি আপনি দুইটা ক্লজ, কি ক্লজ বাবা? স্বাধীন ক্লজ, এর মাঝখানে যদি ফ্যান বয়েজ পান, তাহলে আপনার ড্যাম শিওর হয়ে যাবেন সেটা হচ্ছে গিয়ে কম্পাউন্ড সেন্টেন্স। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি কেমনে অধীন ক্লজটা স্বাধীন বানাবো, বা স্বাধীন অধীন কেমনে চিনবো? আমি তো গত কয়েক মিনিট আগে আপনাদেরকে বললাম, যেমন আমি যদি বলি ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, এই যে লিঙ্কার আছে, তাই এটা কি বাবা? এটা হলো অধীন। আপনি এবার লিঙ্কারটারে তাড়ায় দেন, কি হয়ে গেছে? ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো, কি হয়েছে? এটা স্বাধীন। তাহলে অধীনরে স্বাধীন বানানো কোনো ব্যাপারই না, জাস্ট লিঙ্কারটাকে তুলে দিবেন। মেহেদি ভাই বলছেন যে স্যার ক্লজ থেকে ফ্রেজ, ফ্রেজ থেকে ক্লজ করা কি অর্থ চেঞ্জ হয়ে যায়? না ভাই, অর্থ চেঞ্জ হয় না, শুধুমাত্র আমরা ক্লজ থেকে ফ্রেজে কনভার্ট করি। হ্যাঁ, এবং দেখেন আপনাদের কিন্তু আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমি করাই দেবো আপনাদেরকে। যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করাবো, তখন কখন ক্লজ থেকে ফ্রেজ এবং ফ্রেজ থেকে ক্লজ কিভাবে বানাবেন, হ্যাঁ, এগুলো সব বুঝে ফেলবেন ইনশাল্লাহ। ঠিক আছে মামুন ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা দেখি, আমি যদি শুধু এতটুকু বলি হিমু রিটায়ার্ড, এই দেখেন এটা একটা কি বাবা? হিমু রিটায়ার করলো, স্বাধীন ক্লজ। আবার আমি যদি বলি ইট ওয়াজ 1997, এইটাও কি? স্বাধীন ক্লজ। এই যে ফ্যান বয়েজের এ মানে কি ভাই? অ্যান্ড যুক্ত হয়েছে না? তাইলে আপনি এই যেই সেন্টেন্সটা পেয়েছেন, এটার নামই হলো কম্পাউন্ড সেন্টেন্স। এখন আপনাকে যদি বলা হয় যে দাদা কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায় কি, আমি মজা করে আপনাদেরকে বলছিলাম চেনার উপায়কে আমি উ বলতাম, তাই না? উ মানে চেনার উপায়। সাবজেক্ট থাকবে দুইটা, এই যে দুইটা সাবজেক্ট দেখেন, হিমু একটা, ইট একটা। ফাইনাইট ভার্ব থাকে কয়টা? এইটাও দুইটা, রিটায়ার্ড, ওয়াজ। ক্লজ দুইটা, তবে এখানে দুইটাই স্বাধীন হবে, মাঝখানে ফ্যান বয়েজের যে কোনো একটা থাকবে। এই যে স্বাধীন, এই যে স্বাধীন, মাঝখানে অ্যান্ড আছে। সো এতটুকু হলো আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। আমি জানি না আপনারা কতটুকু বুঝছেন, যতটুকু বুঝছেন ততটুকু আসলেই কি বুঝেছেন সেটা বুঝতে গেলে আমারে জাস্ট এই কয়েকটা বাক্য লিখে দিচ্ছি, আপনারা আইডেন্টিফাই করে বলেন। হ্যাঁ, আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস। অর্থাৎ আপনারা এখন মার্ক করবেন এটা কি সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড। আপনারা এখন এটা আইডেন্টিফাই করবেন। তাহলে আমি কয়েকটা বাক্য লিখে দিচ্ছি, আপনারা আইডেন্টিফাই করেন সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। I took tea and biscuits. 2 নাম্বার, I went there and took tea. মার্ক করবেন আপনারা এই দুটো সেন্টেন্স কি সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। When I reached there, I took tea.
কুইকলি মার্ক করবেন, মার্ক করে আমাকে বলবেন কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড, নাকি সবগুলোই সিম্পল, নাকি সবগুলোই কমপ্লেক্স, নাকি সবগুলোই কম্পাউন্ড। কুইকলি চেষ্টা করবেন। হ্যাঁ, তাড়াতাড়ি চেষ্টা করতে হবে। দেখি কে কে পারেন। রিফাত উত্তর করে ফেলছেন, দেখি বাকিরা কি করলেন। রিফাত ভাই উত্তর লিখছেন, বাকিরা কি করেন দেখা যাক। আচ্ছা, মোজাম্মেল হক ভাই, মনির ভাই, শাহনেওয়াজ ভাই, রাকিব ভাই, আব্দুল আজিজ ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, মুজাহিদুল ভাই, অনেকেই কমেন্ট করছেন, আমি আর সবার কমেন্ট না পড়ি। জাকিয়া হোসেন, নাজমা আক্তার, মেহেরুন্নেসা, ওয়াও মাশাল্লাহ, গুড। মোহাম্মদ মেহেদি হাসান, হেলাল ভাই, সৈয়দ আহমেদ ভাই, ওয়াও। আচ্ছা দেখেন, অনেকে একটা বোকামি করতেছেন ভাই, আপনারা বুঝতেছেন না, আপনারা ভাবতেছেন আমি কিন্তু বলেছিলাম। দেখেন আপনারা যে বোকামিটা করতেছেন খেয়াল করেন নাই, সেটা হচ্ছে ভাই দুইটা স্বাধীন ক্লজ থাকতে হবে, দুইটা স্বাধীন ক্লজ থাকতে হবে। দেখেন আমি এই যে জায়গাটাতে আসলাম, এই যে টি অ্যান্ড বিস্কিট, এখানে চা আর বিস্কিটকে শুধুমাত্র যুক্ত করা হয়েছে। আমরা অনেকে বিস্কুট বলি, উচ্চারণ হচ্ছে বিস্কিট। তাহলে এইটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স না, এটার নাম হলো কম্পাউন্ড অবজেক্ট। এখানে দুইটা অবজেক্ট যুক্ত হয়েছে, আমি চা আর বিস্কুট খেলাম, তাহলে এই বাক্যে সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা, এইটার নাম হলো সিম্পল সেন্টেন্স ভাই। এবার দেখেন আই ওয়েন্ট দেয়ার, এইটা একটা স্বাধীন ক্লজ। আই টুক টি, এখানে আইটা উজ্জ আছে, হ্যাঁ আমি যেখানে লিখে দিচ্ছি উজ্জ আছে, আবার বললেন না উফ আছে, আরেকটা স্বাধীন ক্লজ। তাহলে এই সেন্টেন্সটার নাম কি? দেখেন দুটো স্বাধীন ক্লজ অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, কম্পাউন্ড। আর আমি যদি শুধু এতটুকু বলতাম যে যখন আমি সেখানে পৌঁছালাম মনের ভাব প্রকাশ পায় না, এটা হইতেছে অধীন ক্লজ। আই টুক টি, আমি চা খেলাম, এটা হইতেছে স্বাধীন ক্লজ। তাহলে এটা কি? কমপ্লেক্স সেন্টেন্স। তো আপনারা এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলেন না, এটা হচ্ছে কম্পাউন্ড অবজেক্ট। ওকে, আচ্ছা যাক, মাশাআল্লাহ এতটুকু যেহেতু ধরতে পারছেন, তার মানে আমি ধরে নিচ্ছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আপনাদের চেনা হয়ে গেছে। এইবার দেখেন, এবার আমরা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দেখব, সেটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। আমাদেরকে ছোটবেলা থেকে গঠন অনুযায়ী সেন্টেন্স পড়ানো হয়েছে তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। বাট দেয়ার ইজ অ্যানাদার সেন্টেন্স লেফট, একটা সেন্টেন্স বাকি ছিল যেটা আমরা ওইভাবে আলোচনা করি নাই, বা আমাদের সাথে আলোচনা করা হয় নাই, বা আমরা জানি নাই। সেটা হলো কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সটা কি, আসেন আমরা এটা একটু জেনে নেই। তার আগে আমি আবার আপনাদেরকে বলি, একটু দেখাই দেই। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুটো স্বাধীন ক্লজ, মাঝখানে ফ্যান ভয়েস। ফ্যান ভয়েস মানে মনে আছে তো বাবা, এফ দিয়ে ফর, এ দিয়ে অ্যান্ড, এন দিয়ে নর, বি দিয়ে বাট, ও দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েট, ই দিয়ে এলস। হ্যাঁ, আমি আপনাদেরকে বলেছিলাম যে এই এলসটা আমরা অনেকে পড়ি নাই, কিন্তু এলস দিয়েই 40তম বিসিএস এর প্রিলিতে কিন্তু প্রশ্ন চলে আসছে। এলস এবং এস দিয়ে সো, অর্থাৎ এই ফ্যান ভয়েস দিয়ে যখন সামনে পিছনে দুটো স্বাধীন ক্লজ যুক্ত থাকবে তখন আমরা কম্পাউন্ড বলবো। আর কমপ্লেক্স কোনটা? ওই যে কমপ্লেক্সের একটা থাকে স্বাধীন ক্লজ আর একটা থাকে অধীন ক্লজ, ঠিক আছে? যেমন যখন এটা ছিল 1997, এই যে যখন বললে মনোভাব প্রকাশ পায় না, অধীন। হিম রিটায়ার করলে এটা বললে মনোভাব প্রকাশ পায়, স্বাধীন ক্লজ, তাই তো? তাহলে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড চিনে ফেলছি। এবার আমরা দেখব কম্পাউন্ড কমপ্লেক্স। কম্পাউন্ড কমপ্লেক্সটা কি? কম্পাউন্ড কমপ্লেক্স একটা মারাত্মক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। সমস্যা হলো আমাদেরকে ছোটবেলা থেকে এই জিনিসটা শেখানো হয় নাই, এখানেই ঝামেলা আর কি, বুঝছেন? আচ্ছা দেখেন, মাথায় রাখবো, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স সম্মিলিতভাবে বা মিলিতভাবে যেই সেন্টেন্স গঠন করে তাকে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বলে। তাহলে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? খুব সহজ জিনিস, খুব সহজ, মারাত্মক সহজ। যেই সেন্টেন্সে একটা কম্পাউন্ড সেন্টেন্স থাকে এবং একটা কমপ্লেক্স সেন্টেন্স থাকে, দুটো একসাথে থেকে একটা সেন্টেন্স যদি হয় সেটার নামই হলো কম্পাউন্ড কমপ্লেক্স। এক্ষেত্রে যেটা মাথায় রাখবেন অ্যাজ ওয়েল অ্যাজ খাতায় রাখবেন সেটা হলো সাধারণত এক্ষেত্রে দুইটা ইন্ডিপেন্ডেন্ট, খেয়াল করেন কিন্তু
দুইটা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ থাকে এবং একটা ডিপেন্ডেন্ট বা অধীন ক্লজ থাকে, যাদেরকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয়। কোঅর্ডিনেটিং কনজাংশন বা কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলো? ওই যে আমরা না একটু আগে দেখলাম, ভুলে গেলে হবে না বাবা, ইংরেজিটারে প্রথম প্রেম বানাবেন, প্রথম প্রেম ভোলা যায় না, এগুলো ভুলবেন না, ঠিক আছে? প্রথম প্রেম প্রয়োজনে বরিশাল যাক, ভোলা যাবে না কিন্তু, ঠিক আছে? তো ইংরেজিটারে প্রথম প্রেম বানায় ফেলবো আমরা, ভুলবো না, ভোলা যাবে না। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? ওই যে FANBOYES, ফ্যান বয়েজ। আসেন এইবার আমি আপনাদেরকে ইন্টারেস্টিং ওয়েতে এটা একটু দেখাই দিই, আর জীবনেও ভুল হবে না ইনশাল্লাহ। যেমন দেখেন, আমি যদি শুধু এতটুকু বলি যে when I got the result, আমি যদি শুধু আপনাদেরকে এতটুকু বলি when I got the result, যখন আমি রেজাল্টটা পেলাম। আমার সাথে যারা আছেন আমাদের মাশাআল্লাহ আজকে 41 জন লাইভে আছেন দেখা যাচ্ছে, এই 41 জনই কমেন্ট করবেন when I got the result, যখন আমি রেজাল্টটা পেলাম, যখন আমি ফলাফলটা পেলাম। এইটা আপনার কাছে কি মনে হয়, এটা কি স্বাধীন নাকি অধীন? আমি বাবা আগেই বলছি যে যেই ক্লজের সামনে লিঙ্কার থাকে সেটা অধীন, লিঙ্কারকে তুলে দিলে ক্লজটা স্বাধীন হয়ে যায়। যেমন দেখেন, আমি যদি বলি আই গট দ্য রেজাল্ট, আমি রেজাল্টটা পেয়েছিলাম, স্বাধীন। কিন্তু আমি ওয়েনটা যখন রাখতেছি তখন কিন্তু মনোভাব প্রকাশ পাচ্ছে না। আমি যদি আপনাকে এতটুকু বলি যখন আমি রেজাল্টটা পেলাম, তখন কি আমারে কি বান্ধবী এসে কানে নিচে কইসে দিল যে তুই কেন এত খারাপ করলি, নাকি তখন আমি খুশিতে সেন্সলেস হয়ে গেলাম? শুধু এতটুকু বললে মনোভাব প্রকাশ পাচ্ছে না। তার মানে এটা ডিপেন্ডেন্ট ক্লজ বা অধীন ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, তাই তো বাবা? যদি বাংলায় বলেন এইটা হইতেছে অধীন ক্লজ, এটা এখনো কোনো বাক্য হয় নাই। আমি যদি জাস্ট এতটুকু বলতাম আই ওয়েন্ট টু মাই মম, এই যে দেখেন আই ওয়েন্ট টু মাই মম, আমি আমার মায়ের কাছে গেলাম। তো এখানে জায়গা আমি ছোট রাখার জন্য মম লিখছি, আপনারা ফর্মালি মাদার লিখবেন। এখন দেখেন এই যে আমি যখন আমি রেজাল্টটা পেলাম, এতটুকু বলে মনোভাব প্রকাশ পায় না, এটা অধীন। বাট আমি যদি শুধু এতটুকু বলি আই ওয়েন্ট টু মাই মম, আমি আমার মায়ের কাছে গেলাম, এতটুকু বললে এটা কি হয়ে যেতেছে? স্বাধীন। তো আপনি কি জানেন, একটা অধীন এবং একটা স্বাধীন, এই দুইয়ের সমন্বয়ে যে সেন্টেন্স পাওয়া যায় তার নাম কি বাবা? তার নাম হচ্ছে কমপ্লেক্স। এই যে আমার এতটুকু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। এইবার একটু খেয়াল করেন, ঠিক আছে? এইবার একটু খেয়াল করেন, আমি ধরে নিচ্ছি এই জায়গাতে কিছু নাই, আমি এখান থেকে ভাগ করে দিলাম। আর যদি এখানে এতটুকু বলি যে শি ওয়াজেন্ট দেয়ার, আই ওয়েন্ট টু মাই মম, আমি আমার মায়ের কাছে গেলাম, এতটুকু স্বাধীন ক্লজ। আবার দেখেন শি ওয়াজেন্ট দেয়ার, সে সেখানে ছিল না, এইটাও স্বাধীন ক্লজ। যুক্ত করছে কে? বাট। আমি যদি শুধু এতটুকু বলি, শুধু এতটুকু, দেখেন তো যে আই ওয়েন্ট টু মাই মম বাট শি ওয়াজেন্ট দেয়ার, তাহলে আই ওয়েন্ট টু মাই মম বাট শি ওয়াজেন্ট দেয়ার, এই যে আমি এতটুকু ডিলিট করে দিলাম, মুছে ফেললাম। তাহলে আমি আমার মায়ের কাছে গেলাম কিন্তু সে তখন সেখানে ছিল না। এতটুকু কি সেন্টেন্স? এই যে এতটুকু হইতেছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এই যে দেখেন পরের অংশে কম্পাউন্ড, আর এই যে দেখেন আগের অংশে কমপ্লেক্স, হ্যাঁ, পুরোটা মিলে একটা বাক্য হয়ে গেছে। দিস ইজ কল্ড কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। আই হোপ আপনারা সবাই বুঝে ফেলছেন। হ্যাঁ, এই ধরনের বাক্যগুলো কেন জানি আমাদের সাথে আগে আলোচনা করা হয় নাই। কেন হয় নাই জানি না, ঠিক আছে? তো এইগুলো জানার জন্য হলেও ইনশাল্লাহ আমাদের এখানে যুক্ত থাকেন। হ্যাঁ, আর আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে, ঠিক আছে, আবারও বলি আর কি, আপনাদের যদি কোনো ভাই বোন থাকে তাহলে আমাদের এই কোর্সটাতে প্লিজ, হ্যাঁ, আমাদের এই কোর্সটাতে একটু যুক্ত হইতে বললেন। এই যে আপনাদের যে কোর্সটা, আমি অসুস্থতার জন্য আপনাদের 2-3টা ক্লাস নিতে পারি নাই, এটা আমি একটানা ক্লাস নিয়ে পোষায় দেবো ইনশাল্লাহ। এখনো যদি আপনাদের কোনো ভাই বোন থাকে, যে 21শে ডিসেম্বর শুরু আমাদের এই কোর্সটাতে যুক্ত হইতে বললেন। বাংলাদেশের টপ একটা কোর্স এটা ইনশাল্লাহ। আর একটা বিষয় হচ্ছে গিয়ে যারা বেসিক টু অ্যাডভান্স গ্রামার শিখতে চায়, আপনাদের যদি কোনো ভাই বোন থাকে তাদেরকে একটু কাইন্ডলি আমাদের এই কোর্সটার সন্ধান দিয়েন, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করলেই হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আসেন আমরা আরো 2-1টা উদাহরণ দেখে নেই। তাহলে এটা কিন্তু আমরা বুঝে ফেলাইছি কি বাবা? এই যে দেখেন আমি জাস্ট এতটুকু মার্ক করে দেই, when I got the result I went to my mom, এতটুকু হচ্ছে কি? কমপ্লেক্স। আবার I went to my mom but she wasn't there, এতটুকু কি? কম্পাউন্ড। এই যে একটা কম্পাউন্ড এবং এই যে একটা কমপ্লেক্স, দুটো একসাথে যুক্ত হয়ে যেই সেন্টেন্সটা হয় তার নামই হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স।
আব্দুল্লাহ মামুন ভাই বলছেন স্যার টিচার্স ব্যাচে ভর্তি হতে চাই। টিচার্স ব্যাচটা কয়েকদিন পরে আমরা শুরু করবো ভাই, হ্যাঁ, ওটা আবাসিক হবে ইনশাল্লাহ, আবাসিক হবে ভাই। ওইখানে একবারে ওই কোর্সে আমরা চেষ্টা করব আপনারা যাতে আইএলসে অন্তত 6.5 পাওয়ার মতো প্রস্তুতি হয়ে যায়, রিডিং রাইটিং লিসনিং স্পিকিং সহ। তাহলে আমি ধরে নিচ্ছি ইনশাল্লাহ এই এজ সেন্টেন্সটা যেটা, এটা আপনারা বুঝে ফেলাইছেন। এইবার আসেন আপনাদের জন্য আমি আরেকটা উদাহরণ দিয়ে রাখছি, ও আপনাদেরকে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে একটা কমা আমরা নর্মালি দেই, অ্যান্ড বাট অরের সামনে কিন্তু আমরা সাধারণত কমা দিই না। তবে এই যে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স যেটা, অনেকে এটাকে বলে মিক্সড সেন্টেন্স। আপনারা যখন বাংলা ব্যাকরণ পড়ে আসছেন, তখন আপনারা পড়েছেন, মানে শুরুর দিকে ছিল, এখন আবার 3 রকমই করা হয়েছে, 3 প্রকার করা হয়েছে। সেটা হচ্ছে বাংলা বাক্য আমরা যখন পড়েছিলাম গঠন অনুযায়ী 4 প্রকার পড়ানো হয়েছিল আমাদেরকে, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, আরেকটা ছিল মিশ্র বাক্য। এই মিশ্রটাই হলো আমাদের কম্পাউন্ড কমপ্লেক্স। এখন সম্ভবত আমার তো আসলে বাংলা ব্যাকরণ সম্পর্কে অনেকদিন পড়াশোনা করা হয়নি ওইভাবে আর কি। এখন সম্ভবত মনে হয় বাংলা বাক্যকে 3 ভাগে ভাগ করা হয়েছে, তাই না? আপনারা কমেন্ট করলে জানা যাবে আর কি। তো যেটা বললাম আর কি, দেখেন এই যে কোঅর্ডিনেট কনজাংশন যেটা, এটা সামনে একটা কমা দিতে হবে, তবে অনেকে এটা কমা দেয়ও না। হ্যাঁ, আমরা আরো কিছু বাক্য দেখি, যেমন দেখেন আমি যদি শুধু এতটুকু বলি, ইফ শি লাভড মি, যদি সে আমাকে ভালোবাসতো, আই মাইট ম্যারি হার, এখানে বাক্য আমি শেষ করে দিতে পারতাম। তাহলে বাংলাটা কি হচ্ছে, যদি সে আমাকে ভালোবাসতো আমি তাকে হয়তো বিয়ে করতাম। হয়তো কেন বললাম, কারণ মাইট দিয়ে সম্ভাবনা বোঝাচ্ছে। দেখেন এতটুকু হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আবার আমি যদি এখান থেকে কাউন্ট করি, আই মাইট ম্যারি হার, আমি তাকে হয়তো বিয়ে করতাম। শি কুড লিভ উইথ মি হ্যাপিলি, সে আমার সাথে শান্তিতে থাকতে পারতো, বাস করতে পারতো। তাহলে দেখেন এইটাও স্বাধীন, এই যে দুইটা স্বাধীন, একটা অধীন, অ্যান্ড এর সামনে আমরা একটা কমা দিয়েছি। এইভাবে আপনাদের জন্য আমি বেশ কয়েকটা বাক্য দিয়ে রেখেছি, আশা করি ইনশাল্লাহ আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন আপনাদের কাজ হচ্ছে গিয়ে, হ্যাঁ, আমি যেখানে লিখে দিচ্ছি আপনাদের হোমওয়ার্ক, আপনাদের জন্য হোমওয়ার্ক দেয়া থাকলো, সেটা হচ্ছে আপনারা মোট 5টা, আমি এখানে কমপক্ষে লিখে দিলাম, কমপক্ষে 5টা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স লিখে দিবেন। আপনারা আমাকে এই যে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এইখানে 5টা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স লিখে আমাকে অবশ্যই পাঠিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ মেহেদি হাসান ভাই, ওইখানে আমরা ডিবেট থেকে শুরু করে পাবলিক স্পিকিং, রিডিং রাইটিং লিসনিং সব শেখাবো, সাথে ইএলটির কিছু টেকনিক্স, টেসলের কিছু টিপস অ্যান্ড টেকনিক্স এবং বিষয়গুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, একটা বিশাল ব্যাপার স্যাপার হবে ইনশাল্লাহ, দোয়া করেন আপনারা। আল্লাহ রহমতে বাংলাদেশ একটা সুপার ডুপার কোর্স পেতে যাচ্ছে, বিশেষ করে যারা আপনার মানে বেকার আছেন, হ্যাঁ, যারা বেকার আছে অথবা চিন্তা করতেছে আমি ইংলিশ সাবজেক্টের না, বাট আমি চাচ্ছি যে আমি হচ্ছে গিয়ে মিনিমাম 5 থেকে 6 মাস একটা জায়গায় থাকবো, যেইখানে 8 ঘন্টা ঘুম বা আনুষঙ্গিক বিষয় বাদ দিয়ে মিনিমাম 12 ঘন্টা আমাদের সাথে পড়াশোনায় থাকতে হবে আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে, সুস্থ রাখে, ভাই রিফাত ভাই দোয়া করেন, মেহেদি ভাই, ইনশাআল্লাহ বাংলাদেশের মামুন ভাইও বলছেন না, বাংলাদেশে একটা বেস্ট কোর্স হতে যাচ্ছে। মানে এখানে যোগ্যতা হচ্ছে মিনিমাম ইন্টার পাস হতে হবে, ইংরেজি পড়তে পারলেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে ভোকাবুলারি থেকে শুরু করে রিডিং রাইটিং লিসনিং স্পিকিং, এবং প্রতিদিন, হ্যাঁ, এটা অনলাইনে হবে না ভাই। আব্দুল্লাহ মামুন ভাই বলতেছেন অনলাইন হলে ভালো হতো, এটা অনলাইনে হবে না ভাই, কারণ প্রতিদিন আমাদের যা পড়ানো হবে, সবাইকে এরকম স্মার্ট বোর্ড থাকবে এখানে কয়েকটা স্মার্ট বোর্ড থাকতেছে ইনশাল্লাহ। আমরা বড়সড়ভাবে নামতেছি, সাইড বাই সাইড, ওই আপনাকে প্রতিদিন যা পড়বেন, হ্যাঁ, আমাদের এরকম কম্পিউটার অপারেটর থাকতেছে কয়েকজন, আমরা নিচ্ছি, মানে খুব বড়সড়ভাবে নামতেছি আল্লাহ রহম করলে ইনশাল্লাহ। হ্যাঁ, যেখানে ওই আপনাকে স্লাইড বানানো, হ্যাঁ, টুকটাক অবশ্য আপনারা প্রেজেন্টেশনের কাজও শিখে ফেলবেন, স্লাইড বানানো থেকে আপনারা যা শিখছেন আপনাকে এসে আবার বাকিদেরকে এরকম ব্রিফ দিতে হবে। হ্যাঁ, মানে সোজা কথা খেলা হবে। হ্যাঁ, সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আমরা রাইটিংয়ে ঢুকে যাব। হ্যাঁ, এটা আমাদের রাইটিং ব্যাচ, নেক্সট ক্লাসে আমরা রাইটিংয়ে প্রবেশ করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।